ওকে, তাহলে আমরা এতক্ষণ জাস্ট দুইটা কথা চেনার চেষ্টা করলাম, যে কি থাকলে অঙ্কটা 5.1 হয় অর্থাৎ সসীম ধারালা, আর কি থাকলে অঙ্কটা 5.2 অর্থাৎ অসীম ধারালা হয়। বলেন আরেকবার। হ্যাঁ, ওকে, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা পাওয়ার হলে, তাই না, সসীম ধারা, আর ধনাত্মক পূর্ণ সংখ্যা ছাড়া অন্য যা কিছু, কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক ভগ্নাংশ সংখ্যা বা ঋণাত্মক ভগ্নাংশ সংখ্যা যাই হোক না কেন, তাহলে পাওয়ারটা হবে, মানে ধারাটা হবে অসীম, তাই না। এবং তাদের ক্ষেত্রে তিনটা বৈশিষ্ট্য থাকবে, তাই না। কি বলছিলেন আরেকবার। হ্যাঁ, ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে বৈশিষ্ট্যগুলো হলো পদের সংখ্যা সসীম, অর্থাৎ পাওয়ার যা আছে তার চেয়ে একটা বেশি পদ থাকে, তাই না। মধ্যপদ থাকবে, মধ্যপদ একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, সেটা ডিপেন্ড করে পাওয়ার জোর নাকি বিজোড়। জোর হলে না কি হয়েছিল বলেন। হ্যাঁ, জোর পাওয়ার হলে সে যেহেতু 2 দিয়ে ভাগ যায়, তাহলে n/2 + 1তম পদটা হলো মধ্যপদ, তাই না। হ্যাঁ, 12 হলে কি হইতো বলেন। তাই না, 12 হইলে কততম পদ মধ্যপদ হইতো, 12/2 1, তার মানে সপ্তম পদ হইতো মধ্যপদ, মনে থাকবো। তাহলে 12/2 + 1 = সপ্তম পদ, তাই না। আর যদি দুইটা মধ্যপদ থাকার দরকার পড়ে, তখন nটা হলো বিজোড়, তাহলে n + 1/2, এবং তারপরেরটা মানে কি, এর সাথে জাস্ট খালি একটা 1 যোগ করে দিলেই হবে, কেমন। এই তার মানে পাওয়ার যদি হয় 13, তাহলে 13 + 1/2 মানে হবে, বলেন, তাই না, সপ্তম পদ, তাই না। আর পরেরটা হবে অষ্টম পদ, তার মানে এর ক্ষেত্রে দুইটা, একটা বের করলে কিন্তু আরেকটা আমরা বলছিলাম এমনি বলে দেওয়া যাবে, তাই না। এই হলো মধ্যপদ, আরেকটা বলা হয়েছিল সাধারণ পদ, তাই না। যদি পাওয়ার 12 থাকে, তাহলে n এর জায়গায় কিন্তু আমরা 12 বসাতে পারবো। সূত্রটা কি ছিল বলেন, NCR, প্রথম পদের উপরে n - r, এবং দ্বিতীয় পদ যাই থাক তার উপরে থাকবে আর। এই ছিল আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা পাওয়ার জন্য কথাবার্তা, তাই না। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা পাওয়ার হলে খালি, হ্যাঁ, পদের সংখ্যাটা কিন্তু তখন অসীম হয়ে যাবে এবং মধ্যপদ থাকবে না। আর সাধারণ পদ তো আমরা বলছি এক একটার জন্য এক এক লাইন হবে, কেমন। তাহলে একটা উদাহরণ আমরা দেখি পাওয়ার ওরকম হইলে। ধরেন একটু আগে বলছিলেন যে অসীম ধারাগুলা হইতে গেলে কিন্তু তার প্রথম পদটা অবশ্যই 1 লাগবে, মনে আছে। এবং ধরেন পাওয়ারটারে আমরা -1 দিলাম, সে তো আর ধনাত্মক পূর্ণ সংখ্যা না, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তারপরেও কিন্তু ধারাটা হবে অসীম। সেই অসীম ধারাটা কীরকম হয় দেখেন, 1 + x + x² + x³ +... তার মানে এটা একটা অসীম ধারা হয়ে গেল, কেমন। তাহলে -1 পাওয়ার থাকলে, ভিতরে মাইনাস থাকলে এইভাবে কাজটা হয়, ওকে। তাহলে এইখানে যদি 1 - x - 2 থাকতো, তাহলে কি হতো, তাই না। তাহলে সেটার ক্ষেত্রেও একটা অসীম ধারায় আমরা পাইতাম, কিন্তু ধারাটা হয়তো 1 + 2x + 3x² + 4x³ +... এখন যদি এটা 1 - x এর উপরে -3 পাওয়ার থাকতো, তাই না, তাহলে কি হইতো, 1 + 3x 6x², 10x³ +... তার মানে এরা সবাই কীরকম ধারা হলো বলেন, অসীম ধারা, তাই না। তার মানে আমরা বুঝতেছি যে পাওয়ার ঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকলে অবশ্যই তারা অসীম ধারা হবে। আর অসীমের যেহেতু মধ্য নাই, এজন্য আমরা বলছিলাম এদের কোনো মধ্যপদ থাকবে না। আরেকটা কথা ছিল যে হ্যাঁ, এদের জন্য তো আমরা সাধারণ পদের কথা বলছি, এক এক ধারার জন্য এক এক রকম। সেটার প্রমাণ কি, এইটার যখন হয় -1 পাওয়ারওয়ালা, তখন তার সাধারণ পদটা হয় x⁻r, কেমন, মাঝখানে একটা লেখা ... ঠিক আছে। দ্বিতীয়টা দেখেন, 1 - যখন থাকছে, তখন তার সাধারণ পদটা হলো r + 1 x⁻r, তার মানে এর আগে ... থাকবে, এর পরেও ... থাকবে ... আবার বলেন, r + 1 x⁻r। আর যখন এই ধারাটা থাকবে, তখন তাদের ক্ষেত্রে এখান থেকে ... দিয়া
কেমন, r+1 r+2 বাই 2 x⁴r, এইটা হবে তখন তার জন্য সাধারণ পদ। ঠিক আছে, তাহলে বলেন তিনটা ধারার জন্য সাধারণ পদ কিন্তু আলাদা আলাদা হয়ে গেল। আরেকবার খেয়াল করেন, প্রথমটার জন্য সাধারণ পদ ছিল x⁴r, তাই না? দ্বিতীয়টার জন্য সাধারণ পদ হলো r+1 x⁴r, তৃতীয়টার জন্য সাধারণ পদ হলো r+1 r+2 বাই 2 x⁴r। কথা কি পরিষ্কার? ওকে, তাহলে আমরা দেখলাম পাওয়ার ঋণাত্মক পূর্ণ সংখ্যা হইলে ধারা অসীম হয়, মধ্যপদ থাকে না, এবং তাদের এক এক ধারার জন্য কিন্তু সাধারণ পদ এক এক রকম হয়। কেমন? তো সূত্র জগতে মানে ওই যে কাগজের 6 নম্বর পৃষ্ঠায় দেখেন এই ধারাগুলা, হ্যাঁ উপরে লেখা আছে, ওই যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা পাওয়ার হইলে, তাই না? এবং খেয়াল করেন আমরা যে দুইটা কন্ডিশন বলছিলাম তাদের ক্ষেত্রে প্রথম কন্ডিশনটা তো খালি চোখে দেখতে পারতেছি যে প্রথম পদটা 1 আছে, তার মানে এটা আমাদের মাস্ট থাকতেই হইতো। 1 ছাড়া হলে আমরা অসীম ধারাগুলো ভাঙাইতে পারতাম না। আর এই ক্ষেত্রে x এর মানটা অবশ্যই 1 এর চেয়ে ছোট, যদি 1 এর চেয়ে ছোট না হয় তাহলে কিন্তু আমরা এই ধারা ভাঙাইতে পারবো না। কেমন? ঠিক আছে, তাহলে ওইখানে দেখেন এই তিনটা ধারা তো লেখাই আছে, সাথে আরও তিনটা দেওয়া আছে, তাই না? এই যে মাঝখানে মাইনাসের জায়গায় প্লাস আলা সবগুলার, তো ওইটা হলে কি হয়, একটা পরে পরে খালি চিহ্ন মাইনাস হয়। কেমন? যেমন 1 - x প্লাস x² মাইনাস x³ প্লাস ডট 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 এভাবে করে, এবং x⁴r এর আগে কি হবে, -1⁴r, কারণ তখন তো আমরা শিওর না ওই আরটা জোর না বিজোর। জোর হইলে তার আগে চিহ্ন প্লাস আসবে, বিজোর হইলে তার আগে চিহ্ন মাইনাস আসবে। ঠিক আছে না? এই জন্যে আমাদের এইখানে একটা -1⁴r লাগবে। তার মানে ওই ধারাটা যদি আমরা লিখতে চাই 1 + x⁴ -1, তাহলে 1 - x প্লাস x² মাইনাস x³ প্লাস ডট 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 ডট, তাই না? সাধারণ পদটা কী হবে বলুন আবার, -1⁴r x⁴r প্লাস ডট ডট ইনফিনিটি। হয়েছে? তাহলে প্রত্যেকের ক্ষেত্রে এরকম করে খালি একটা -1⁴r আসবে সাধারণ পদে, কারণ আমরা দেখতেছি বিজোড় পাওয়ারের আগে মাইনাস থাকছে, জোড় পাওয়ারের আগে প্লাস থাকছে, তাই না? তাহলে এই আর এর মানটা যদি জোড় হয় তাহলে তো -1 উপর একটা জোড় সংখ্যা দিলে হ্যাঁ ধনাত্মক পজিটিভ সংখ্যা হয়ে যায়, সেটা আমরা জানি। আর -1 উপর একটা বিজোড় সংখ্যা দিলে সেটা নেগেটিভ হয়ে যায়, সেটাও আমরা জানি। কেমন? তো এইভাবে আমাদের হিসাবটা মিলাইতে হবে। ঠিক আছে, তাহলে অসীম ধারাগুলা কিভাবে হয় আরেকবার বলেন। প্রথম পদটা থাকতে হবে 1, দ্বিতীয় পদ হইতে হবে 1 এর ছোট, পাওয়ারটা হইতে হবে ঋণাত্মক। এই তিনটা কন্ডিশন মিললেই একটা ধারা কি হয়ে গেল, অসীম। এবং তাদের ক্ষেত্রে প্রত্যেকটার জন্য সাধারণ পদ আলাদা আলাদা। কেমন? আর ধনাত্মক পূর্ণ সংখ্যা পাওয়ারগুলোর জন্য কিন্তু আমরা এরকম অসীম বলবো না, বলবো তাদের ধারাগুলা সসীম। সেই ক্ষেত্রে আমাদের কি কাজটা, তো আমরা একটা ভাঙাই, ধরেন a + x⁴12, তাই না? এরকম যদি একটা থাকে তাহলে কিন্তু পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটাতে কোনো অসুবিধা নাই। আর এরকম কেসে তো আমার এখানে কিন্তু 1 আর এখানে 1 এর ছোট এরকম হওয়ারও কোনো দরকার নেই। পার্থক্যটা কি স্পষ্ট না? এই যদি হয় তাহলে এই ধারাটা আমাদের ভাঙাইতে কি করতে হবে, তাই না? ওই যে 12 যেহেতু পাওয়ার আছে তাহলে তার পদ কটা থাকবে বলেন? 13টা পদ থাকবে। সেই 13টা পদ কিন্তু আমার আস্তে আস্তে এখান থেকে উদ্ধার করতে পারতে হবে। তো আমরা এই পুরাটা ধারায় 13টা পদ লিখব, কিন্তু তার আগে একটু খেয়াল করেন, যদি a + x এর উপরে হোল স্কোয়ার হইতো তাহলে কিন্তু আমরা তারে ভাঙাইতে পারতাম। ভাঙাইলে কি হইতো দেখেন, a² + 2ax + x², তাই না? আর যদি এটা কিউব হইতো তাহলে a + x³ তাহলে কিন্তু আমরা তারে ভাঙাইতে পারতাম। কি ভাঙাইতাম? a³ + 3a² x + 3ax² + x³ বোঝা গেল বিষয়টা? এইভাবে আমরা ভাঙাই ফেলতে পারতাম। একটু খেয়াল করেন, পাওয়ার যখন 2 তখন পদ হয়েছে কয়টা? 3টা। পাওয়ার যখন 3 তখন পদ হয়েছে হলো 4টা। তাহলে এইখানেও কি আমরা দেখতেছি না যে পাওয়ারের চাইতে পদ একটা বেশি থাকে? হ্যাঁ, এবং এই পদগুলা কেমনে আসছে এটা তো আমরা কিউব পর্যন্ত মুখস্থ করে ফেলি, কিন্তু এখানে যদি 13 দিয়ে দিই তাহলে কিন্তু আর আমরা মুখস্থ বলতে পারবো না। তাহলে ওই ধরনের বড় বড় ধারাগুলো ভাঙানোর জন্য আমাদের এই বুদ্ধিটা লাগবে। কেমন?
তো এইটার জন্য কি লিখতে হয় বলেন, 12C0, ওই যে NCR এর যে ফর্মুলাটা সেটা। প্রথম পদের উপরে হইল 12, দ্বিতীয় পদের উপরে 0, এরকম করে একটা একটা করে আমরা পদ পাইতে থাকবো। পরেরটা তাহলে কী হবে বলেন, 12C1, প্রথম পদের উপরে পাওয়ারটা এক এক করে কমবে, দ্বিতীয় পদের উপরে এক এক করে বাড়বে, কেমন? হ্যাঁ, তাহলে a টু দ্য পাওয়ার 11 x টু দ্য পাওয়ার 1 প্লাস পরেরটা কি 12C2, তাহলে a টু দ্য পাওয়ার হবে 10 x টু দ্য পাওয়ার 2। চিনতেছেন? তাহলে সিমিলার আমরা প্রত্যেকটা পদ কিন্তু ওই সূত্র দিয়ে ভাঙাইতে পারবো। বলেন এটা কি হওয়া উচিত? পরেরটা 12C3, a টু দ্য পাওয়ার 12 মাইনাস 3 মানে 9 আর x টু দ্য পাওয়ার 3, 12C4, a টু দ্য পাওয়ার 8 x টু দ্য পাওয়ার 4, 12C5, a টু দ্য পাওয়ার 7 b টু দ্য x টু দ্য পাওয়ার বলেন 5। তারপর একটা 12C6, পারবো না? কী হবে? a টু দ্য পাওয়ার 12 মাইনাস 6 মানে 6, x টু দ্য পাওয়ার হবে শুধু 6। ওকে, এরপরে আরও পদ আছে। আমরা না কয়টা পদ লিখতে পারবো বললাম? হ্যাঁ, 13টা। তাহলে 12C7, a টু দ্য পাওয়ার 7 x টু দ্য পাওয়ার 5, তাই না? না, a টু দ্য পাওয়ার 5 x টু দ্য পাওয়ার 7। ওকে, তারপরে 12C8, a টু দ্য পাওয়ার 12 মাইনাস 8 মানে 4, x টু দ্য পাওয়ার 8। তারপরে 12C9, a টু দ্য পাওয়ার 3, x টু দ্য পাওয়ার 9, 12C10, a টু দ্য পাওয়ার 2, x টু দ্য পাওয়ার 10। ঠিক আছে? তারপরে আরও কিন্তু দুইটা রইল, তাই না? তাহলে লিখব 12C11, a টু দ্য পাওয়ার 1, x টু দ্য পাওয়ার 11। শেষেরটা হবে 12C12, a টু দ্য পাওয়ার 0, x টু দ্য পাওয়ার 12। এইভাবে আমরা 13টা পদ যে পাইলাম সেটাতে গুনে গুনে দেখতে হবে, তাই না? এই যে C0 থেকে বলেন C0, 1, 2 এরকম করে যেহেতু আমরা C12 পর্যন্ত গেছি, তার মানে মোট পদ আছে কয়টা? 13টা। সো 12 পাওয়ার থাকলে পদ 13টা কি বানানো গেল? 7, 8, 9, 10, 11, 12, 13, 13টা পদ হয়েছে। এবং আমরা যদি দুই দিক থেকে একটা একটা করে বাদ দিতে থাকি, যেমন এই দিক থেকে প্রথম থেকে একটা, শেষের থেকে একটা, এরকম করে বাদ দিতে থাকলে খেয়াল করেন এইটা এটা কাটা, এইটা বাদ। কাটা বলতে আমরা দুই দিক থেকে আস্তে আস্তে মাঝখানের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, কেমন? তাহলে এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, তাহলে বাদ রইল মাঝখানে কারা? ঠিক আছে? তাহলে এই পদটা হলো আমাদের মধ্যপদ। ঠিক আছে? হ্যাঁ, দেখেন এই পাশে 6টা আছে, 1, 2, 3, 4, 5, 6টা, এবং এরপরেও শেষ দিক থেকে 6টা, 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে মাঝখানে রইল যে সেই হইল মধ্যপদ, কেমন? আর এই মধ্যপদ এত কিছু ধারা ভাঙাইয়া বের করা তো একটু মুশকিল, এজন্য আমাদের কি করতে হবে? হ্যাঁ, সূত্র দিয়ে মধ্যপদ বানানোর চেষ্টা করতে হবে, কেমন? তাহলে অসীম ধারা এবং সসীম ধারা ভাঙানোর পার্থক্যটাকে আমরা চিনতে পারছি। আবার বলেন, অসীম ধারা ক্ষেত্রে, তাই না, এটা 1 হইতে হবে, এটা 1-এর ছোট হইতে হবে, কিন্তু সসীম ধারার ক্ষেত্রে এগুলা কোনো রেস্ট্রিকশন নাই, ঠিক না? ওকে, এবং মধ্যপদ এখানে পাওয়া যাচ্ছে, তাই না? এইখান থেকে কিন্তু আমরা সাধারণ পদ কিভাবে হইতো সেটা উদ্ধার করতে পারতাম, তাই না? সাধারণ পদের সূত্রটা না কি বলছিলেন আগে বলেন? হ্যাঁ, NCR, ওকে।